জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আয়োজন এখন চারদিক। সাথে আছি মাহফুজা রেফিন। জবাবদিহিমূলক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তৈরি করবে বিএনপি। দুপুরে ড্যাবের সম্মেলনে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, বিএনপি দলের ভেতরে গণতন্ত্র চর্চা করে না, এমন তথ্য সঠিক নয়। এ সময় বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দেয় চিকিৎসক দলকে ধন্যবাদ জানান তারেক রহমান। আজকে 50 বছরেও বেশি সময় হয়েছে, আমরা হাঁটি হাঁটি করেও বারে বারে বাধাগ্রস্ত হয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করতে। দেশটি আমাদের সকলের, কাজে দেশটিকে গড়তে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। প্রত্যেককে একটু করে কন্ট্রিবিউট করলেই আমরা অনেক দূর এগোতে পারবো। দেশে শুধু গণতান্ত্রিক বা ভোটের অধিকার নয়, স্বাস্থ্যের অধিকারও নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ড্যাবের কার্যনির্বাহী পরিষদের সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি আরও বলেন, ভারতের চেয়ে বাংলাদেশের চিকিৎসার মান ভালো, তবে চিকিৎসার পদ্ধতিগত সমস্যার উন্নয়ন ও ঔষধ নীতিতে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার সব কিছু নিশ্চিত করতে হবে। এই সরকারের কাছে যে যারা আহত আছে তাদের চিকিৎসার সকল ব্যবস্থা যেন সরকার গ্রহণ করে, এটা আমাদের অত্যন্ত বড় একটা চাওয়া দেশের মানুষের। কোনো ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে আশেপাশের একাধিক কিংবা পুরো আসনের ভোট গ্রহণ স্থগিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। এ সময় নির্বাচনী আইনে সংশোধনের বিভিন্ন অংশ তুলে ধরে সিইসি বলেন, জনগণ ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের প্রতি আগ্রহী করতে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেবেন তারা। ভোটে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে দলগুলো নির্বিঘ্নে ভোট উৎসবে অংশ নেবে বলেও মন্তব্য করেন তিনি। কেউ ভোট বর্জন করলেই তাকে দেশদ্রোহী বলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সুষ্ঠু ভোট বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চান তিনি। বলেন, আগামী সংসদ নির্বাচনে কেন্দ্র ব্যবস্থাপনা সংশোধন হলে বয়সভিত্তিক, নারী কিংবা অসুস্থদের জন্য আলাদা ভোটের লাইনের ব্যবস্থা করা হবে। কোনো এক কনস্টিটিউয়েন্সিতে গোলমাল করলে একটা কেন্দ্র, দুইটা কেন্দ্র, একাধিক কেন্দ্র, পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেওয়ার ক্ষমতা দেখি। যদি বেশি গোলমাল দেখি পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেবো, যে তোমার ভোট বন্ধ, পরে আরেকদিন নেব। সেই আইনও করতেছি এখন আমরা। এই যে বললাম, উদ্যোগ যে নিব, যে আমরা সচেতনতা কর্মসূচি সিরিয়াসলি নিব এবং তাদেরকেও আশ্বস্ত করব যে একটা ফেয়ার ইলেকশন আমরা অ্যারেঞ্জ করব। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা না গেলে নির্বাচনের দায়িত্ব থেকে ডক্টর ইউনূসের সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সকালে এফডিসিতে ছায়া সংসদ বিতর্কে অংশ নিয়ে তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে দেশ ভয়াবহ সংকটে পড়বে। চিফ ইলেকশন কমিশন যখন বলেন যে সবাই যদি ফাউল খেলার নিয়ত নিয়ে নামে, তাহলে আমরা তো খেলা চালাতে পারবো না। আপনি ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, বাংলাদেশের যে কোনো নির্বাচন বাতিলের ক্ষমতা সরকারি দল হোক, বিরোধী দল হোক, পাওয়ারফুল দল হোক, আপনি যদি লাল কার্ড দেখানোর ক্ষমতা না রাখেন, তাহলে আপনি নির্বাচন পরিচালনা করার যোগ্য লোক না। এই জায়গাটায় লেভেল প্লেইং ফিল্ড যদি করা না যায়, আমি পার্সোনালি আমার ওপিনিয়ন থাকবে প্রফেসর ইউনূস এই ধরনের ইলেকশন যাতে উনি হ্যান্ডেল না করেন, কারণ এটা ওনার জীবনের জন্য একটা চিরস্থায়ী কলঙ্ক তৈরি হবে ওনার ক্যারিয়ারে। হল কমিটি ঘোষণা ও হল রাজনীতি বন্ধের প্রতিবাদে গেল রাতে টানা বিক্ষোভের পর আলোচনায় বসবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুরে আলোচনা শুরুর কথা রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন ও প্রকাশনা দপ্তর। আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টোরিয়াল টিম ও হল প্রভোস্টদের উপস্থিত থাকার কথা রয়েছে। শুক্রবার মধ্যরাতে ছাত্রদলের হল কমিটির প্রতিবাদে বিক্ষোভে নামে সাধারণ শিক্ষার্থীরা। 2024 সালের 17 জুলাই ঘোষিত ফ্রেমওয়ার্ক মেনেই হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে নিয়ম অমান্যের আইনগত বিধান ও শাস্তির বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
ব্যবসায়ী বাদশাকে ছুরি নিয়ে তাড়া করার ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। সকালে গাজীপুরে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় র্যাবের কোম্পানি কমান্ডার KMA মামুন খান চিশতি। এছাড়া র্যাবের হাতে আটক হওয়া স্বাধীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকারোক্তি দেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এদিকে আলোচিত হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কেটু মিজান, তার স্ত্রী গোলাপি সহ 7 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে গেল বৃহস্পতিবার রাতে 7:45টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিবেদক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে কেটু মিজান ও তার সহযোগীরা। এরপর তুহিনের বড় ভাই বাদী হয়ে বাসন থানায় অজ্ঞাত 20 থেকে 25 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি এবং আমরা ভিডিও ফুটেজ, ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে। এখন আসামিরা নিজে থেকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে, এটা তদন্ত সাপেক্ষ বিষয় এবং তদন্তের সাথে আমরা মনে হয় একটু সময় নিয়ে আপনাদেরকে জানালে ভালো হয়। দেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর ও সংস্কারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র জনতা। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় বন্ধ যান চলাচল। এ নিয়ে আরও জানাতে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন ফিরদাউস সোহাগ। স্বাস্থ্য খাত সংস্কারে ছাত্র জনতার দাবিগুলো কি? অবরোধ কর্মসূচি কতক্ষণ চলতে পারে জানাবেন। আপনাকে ধন্যবাদ। সকাল 11টায় শুরু হয়েছে এই অবরোধ কর্মসূচি, এখন পর্যন্ত চলছে। আমরা রয়েছি নথুল্লাবাদ বাস টার্মিনালের ঠিক সামনেই। এখানে আমরা দেখছি যে এই অবরোধ কর্মসূচি কখন শেষ হবে সুনির্দিষ্টভাবে বলা কঠিন, কারণ হচ্ছে যতই সময় পেরোচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারী যারা রয়েছে তাদের সংখ্যা কিন্তু বাড়ছে এবং এখানে মাইকে ঘোষণা করা হয়েছে যে বরিশালের বিভিন্ন জায়গা থেকে এখানে আরও শিক্ষার্থী এবং ছাত্র জনতা এদেরকে জড়ো করা হচ্ছে, তারা আসছে। অর্থাৎ ওই সুনির্দিষ্টভাবে বলা কঠিন। এদের যে আন্দোলনের যে বিষয়টি রয়েছে এতে কিন্তু আমরা যেটা দেখছি যে বরিশালের ঢাকা বরিশাল মহাসড়কের বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালের দুই পাশে কিন্তু প্রচণ্ড যানজট তৈরি হয়েছে। বোঝাই যায় যে একটি মহাসড়কের দুই পাশে কি পরিমাণ লোক, কি পরিমাণ গাড়ি থাকতে পারে। এবং আমরা কথা বলেছিলাম যাত্রীদের সাথে, তারা বলছেন যে তাদের এই দুর্ভোগ লাঘবের জন্য সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। যারা দুর্ভোগে পড়েছেন তারা কিন্তু তাদের যে সমস্যা সেটি বলেছেন যে অন্তত এই দুর্ভোগ লাঘব করা হোক বা যৌক্তিক দাবি হোক, যে কারণেই হোক যেন এটি মেনে নেওয়া হয়। একটু জানিয়ে রাখি যে যারা আন্দোলন করছেন স্বাস্থ্য খাতের সংস্কারের এই আন্দোলন, তারা কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে অব্যবস্থাপনা এবং হয়রানি এর প্রতিবাদে কিন্তু এই আন্দোলনটি করে যাচ্ছে এবং তাদের দাবিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জোরালো। যেমন অবকাঠামোগত উন্নয়ন, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল যেন নিরাপদ থাকে এবং সব বিভাগে পর্যাপ্ত বিশেষজ্ঞ এবং চিকিৎসক যেন নিয়োগ করা হয়, টেকনিশিয়ান এবং দক্ষ জনবল যেন নিয়োগ করা হয়, সিন্ডিকেট এবং হয়রানিমুক্ত যাতে করা হয়। বরিশালে একটি শিশু হাসপাতাল রয়েছে, একটি ক্যান্সার হাসপাতাল রয়েছে, এগুলো যেন শুরু করা হয়। এসব বিষয়ে কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। একটা জিনিস জানিয়ে রাখি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরের চিত্র কিন্তু ভিন্ন। বলা হয় সারা দেশের শুধু নয়, দক্ষিণ বাংলার অন্যতম বড় হাসপাতাল, সেবা খাতের বড় একটি হাসপাতাল হওয়া সত্ত্বেও কিন্তু এখানে রয়েছে নানা অব্যবস্থাপনা। এখানে যাদেরকে ভর্তি করা হয় তারা যে চিকিৎসা পান, এক ধরনের কথিত রয়েছে যে যারা চিকিৎসা গ্রহণ করতে আসেন তারা কিন্তু সাথে যারা আসেন তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েন নানান অব্যবস্থাপনা এবং নানান কারণে। এখানকার যে টয়লেটগুলো রয়েছে, বাথরুমগুলো রয়েছে, প্রত্যেকটা প্রায় বাথরুমেরই কিন্তু দরজা থাকলে সিটকেনি নেই, সিটকেনি থাকলে দরজা নেই, এরকম পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে থেকে এখানে চলছে এবং সেই কারণেই কিন্তু এরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এই আন্দোলন যারা করছেন তারা কিন্তু যৌক্তিক আন্দোলন করছেন। এ কারণে মানুষের সমর্থন রয়েছে, বরিশালবাসীর সমর্থন রয়েছে, বরিশাল বিভাগবাসীর সমর্থন রয়েছে। দাবি মানা না পর্যন্ত এরা আন্দোলন চালাবে এমনটি আমাদেরকে জানিয়েছে। এতটুকু ছিল বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় যে আন্দোলন কর্মসূচি চলছে তার সবশেষ খবর।
প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি সংস্কার ও নির্মাণাধীন ১৫০টি স্টেডিয়ামের কাজ দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে নাটোর সহ বিভিন্ন উপজেলার ১৪টি উপজেলার মিনি স্টেডিয়াম উদ্বোধন শেষে একথা বলেন তিনি। সময় তিনি আরও বলেন, নির্মাণ কাজ শেষ হলে এমন স্টেডিয়ামের সাহায্যে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে যুব সমাজ দূরে থাকবে। এরপর তিনি মিনি স্টেডিয়াম ঘুরে দেখেন। পরে তিনি স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এর আগে রাজশাহীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন ১২টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। আমাদের যে প্রকল্পের অধীনে আজকে 14টি উপজেলার মিনি স্টেডিয়াম উদ্বোধন হলো, এই প্রকল্পে প্রায় ইতিমধ্যেই 150টির কাছাকাছি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে এবং আমরা আমাদের পরবর্তী ফেজ আরও কয়েকটা ফেজে বাকি উপজেলাগুলোতেও মিনি স্টেডিয়াম করার উদ্যোগ গ্রহণ করেছে এবং সেগুলো ধাপে ধাপে বাস্তবায়িত হবে। আগামী 15 আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার কথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা বাস্তবায়িত হলে 6 বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের শক্তিধর দুই নেতাকে দেখা যাবে একসঙ্গে। পুতিনের সঙ্গে সাক্ষাৎকে বহুল প্রতীক্ষিত বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, যে কোনো শান্তি চুক্তিতে যুদ্ধরত দেশগুলোর মধ্যে বিনিময় করা হতে পারে ভূখণ্ড। এর আগে 9 আগস্টের মধ্যে চুক্তিতে রাজি হতে রাশিয়াকে সময়সীমা বেঁধে দেয় যুক্তরাষ্ট্র। অন্যথায় রুশ পণ্যের শুল্কারোপ ও অর্থনীতিতে নিষেধাজ্ঞার হুমকি দেয়া হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে সই করেছে আজারবাইজান ও আর্মেনিয়া। হোয়াইট হাউসে চুক্তি সইয়ের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনয়ান। ট্রাম্প জানান, চুক্তির মাধ্যমে চিরতরে লড়াই বন্ধে সম্মত হয়েছে দুই দেশ। পরস্পরের মধ্যে বাণিজ্য, ভ্রমণ ও কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করা হবে। পাশাপাশি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী ট্রাম্প রুট তৈরি করা হবে। চুক্তি সই অনুষ্ঠানে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের জন্য সুপারিশ করতে যৌথ আবেদন পাঠানোর ইঙ্গিত দিয়েছেন দুই দেশের সরকার প্রধান। দক্ষিণ ককেশাস দেশ দুটি 1980-এর দশক থেকে আন্তঃসীমান্ত যুদ্ধে লিপ্ত। সবশেষ 2023 সালে রক্তক্ষয়ী যুদ্ধের পর বিরোধপূর্ণ কারাবাখ অঞ্চল দখল করে আজারবাইজান। লাতিন আমেরিকান মাদক চক্রের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। নতুন নির্দেশনা মোতাবেক ড্রাগ কার্টেলদের বিরুদ্ধে সমুদ্রপথ ও বিদেশি ভূমিতে অভিযানের নির্দেশনা দেয়া হয়েছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর ফেন্টানিল সহ সব ধরনের মাদকের বিরুদ্ধে সরব অবস্থানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গেল ফেব্রুয়ারিতে মেক্সিকোর সিনালোয়া ও জ্যালিসকো নিউ জেনারেশন কার্টেল এবং এল সালভাদোরের MS-13 সহ বিভিন্ন মাদক গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে ট্রাম্প প্রশাসন। ত্রিদেশীয় যুব ওয়ানডেতে জিম্বাবুয়েকে 160 রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ফাইনালের প্রস্তুতি সেরে রাখল বাংলাদেশের যুবারা। রবিবার টুর্নামেন্টটির ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টসে হেরে প্রথমে ব্যাট করে 6 উইকেটে 284 রান করে বাংলাদেশ দল। টাইগারদের শুরুটা অবশ্য ভালো যায়নি এদিন। ওপেনার জাওয়াদ আবরার আউট হন 5 রান করে। এরপর রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের 112 রানের জুটি ভালো অবস্থানে নিয়ে যায় বাংলাদেশকে। 78 বলে 77 রানের ইনিংস উপহার দিয়ে আউট হন রিফাত। এরপর তামিম ফেরেন 65 বলে 34 রান করে। আবদুল্লাহ, রিজান, ফরিদ হাসান, দেবাশিসদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ পায় বড় পুঁজি। জবাবে 35 ওভারে 124 রানে সবকটি উইকেট হারায় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে 3টি করে উইকেট শিকার করেন অধিনায়ক তামিম এবং রিজান।
দেশের টেবিল টেনিসের চিত্র বদলে দিতে এবার স্কুল পর্যায়েই টেনিস ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশের টেবিল টেনিস ফেডারেশন। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী 5 বছর মেয়াদে বয়সভিত্তিক টেনিস প্রতিযোগিতা হবে সারা দেশের স্কুলগুলোতে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ফেডারেশন। নতুন যে প্রতিভা শিশু যারা, তাদের জন্য আমরা যেটা পরিকল্পনা করেছি সেটা হচ্ছে 5 বছর মেয়াদি একটা জাতীয় টুর্নামেন্ট প্রতি বছর হবে। অনূর্ধ্ব 11, অনূর্ধ্ব 13, অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 17। এটার জন্যে যেই বিশাল একটা কর্মযজ্ঞ দরকার সেটা পরিকল্পনা রয়েছে, এখন পরিকল্পনার পর্যায়ে রয়েছি আমরা। আশা করছি যে ডিসেম্বরে যখন বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যাবে তখন আমরা এই অনুষ্ঠানটা করতে পারবো। ওয়েস্ট ইন্ডিজ সফরে জয়ের ধারা অব্যাহত রেখেছে পাকিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে সহজ জয় পেয়েছে মাইক হেসনের শিষ্যরা। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল স্বাগতিকরা। ওপেনার এভিন লুইস এবং অধিনায়ক শাই হোপ দুজনেই পেয়েছেন 50-র দেখা। 3-এ নামা কেসি কার্টিও পেয়েছেন রানের দেখা। তবে মিডল অর্ডার আর লেয়ার মিডল অর্ডার থেকে পর্যাপ্ত রান পায়নি ওয়েস্ট ইন্ডিজ। রস্টন চেজের 53 এবং গুদাকেশ মতির 31 রানের ইনিংসে দলীয় সংগ্রহ নিয়ে যায় 280 পর্যন্ত। পাকিস্তানের হয়ে শহীদ আফ্রিদি 4টি এবং নাসিম শাহ 3 উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের 50 ও বাবর আজমের 47 রানে বেশ উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। শেষ দিকে হাসান নওয়াজের 63 রানের ইনিংস নিশ্চিত করে সফরকারীদের জয়। নতুন মৌসুম শুরুর আগেই বড় অঙ্কের জরিমানার সামনে পড়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ক্লাবটির কোচ হ্যান্সি ফ্লিক। সবশেষ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছিলেন ফ্লিক। তার প্রেক্ষিতেই জার্মানি কোচকে 20,000 ইউরো আর্থিক জরিমানার পাশাপাশি এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। একই অঙ্কের জরিমানা এবং নিষেধাজ্ঞা আছে দলের সহকারী কোচ মার্কাস শর্গের জন্যও। এছাড়া ডোপ টেস্টে নির্দেশনা না মানায় দলের 2 তারকা রবার্ট লেভানডস্কি এবং লামিনে ইয়ামালকে 5,000 ইউরো জরিমানা করা হয়েছে। ক্লাব হিসেবেও জরিমানা গুনতে হচ্ছে বার্সেলোনাকে। সমর্থকদের উগ্র আচরণ এবং আতশবাজি পোড়ানোর ঘটনায় 7,750 ইউরো জরিমানা করা হয়েছে স্প্যানিশ ক্লাবটিকে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।